চারিদিকে উত্তাল সমুদ্র, বিশাল পাথরের দেওয়াল, আর এক দ্বীপের অন্ধকার কারাগারে বন্দী এক সরল নির্দোষ আশাহীন প্রাণ, যেখানে প্রবেশ মানেই মুক্তির সব সম্ভাবনা শেষ। তাকে বিনা দোষে ছলচাতুরি করে এখানে ফাঁসিয়ে অকথ্য অত্যাচার করা হলেও সে কিন্তু হেরে যায়নি। সে কি পারবে এখান থেকে বেরিয়ে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে বাকিদের থেকে বদলা নিতে? এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক শ্বাসরুদ্ধকর অভিযানে, যা অনুপ্রাণিত আলেকজান্দ্রা দুমার কালজয়ী উপন্যাস থেকে। এটি শুধু এক ব্যক্তির প্রতিশোধের নয়, এটি পুনর্জন্মের গল্প, দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। সালটা 1815। ফ্রান্স তখন এক পরিবর্তনের দুয়ার প্রান্তে দাঁড়িয়ে। নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্যের পতনের পর তাকে নির্বাসিত করা হয়েছে এলবা দ্বীপে, কিন্তু তার ছায়া, তার প্রভাব এখনও যেন ফ্রান্সের রাজনীতির প্রতিটি রন্ধ্রে ভেসে বেড়াচ্ছে। সাধারণ মানুষের মনে নেপোলিয়নের আদর্শ এখনও জীবন্ত। ঠিক এই সময় তরুণ নাবিক এডমন্ড দান্তেস ভাগ্যের অজানা খেলায় নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী হন্য হয়ে বাঁচার পথ খুঁজছিল এবং সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখন এডমন্ড দ্বিধাবোধ করেনি। সে জাহাজডুবি এক অচেনা নারী এঞ্জেলাকে সমুদ্র থেকে উদ্ধার করে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে টেনে আনে জীবনের দোরগোড়ায়, স্বয়ং মৃত্যুঞ্জয়ের মতো। কিন্তু প্রত্যেক মহৎ কাজেরই এক মূল্য থাকে। এডমন্ড তখন জানত না তার এই মানবিক সিদ্ধান্তই হতে চলেছে তার জীবনের সবথেকে বড় ভুল। এডমন্ডের এই কাজ ভালোভাবে নেয়নি জাহাজের ক্যাপ্টেন ডংলাস। প্রথম থেকেই সে বিরক্ত ছিল এবং তাকে বারবার বারণও করেছিল। সেই রাতেই ডংলাস অ্যাঞ্জেলার এক রহস্যময় চিঠি খুঁজে পায়। চিঠির লেখাগুলো বুঝতে অসুবিধা হয়নি তার। এটা ছিল এক গোপন নথি, নেপোলিয়ন বোনাপার্টের পাঠানো এক গুরুত্বপূর্ণ বার্তা। অর্থাৎ অ্যাঞ্জেলা শুধুই কোনো সাধারণ নারী নয়, বরং সে ছিল নেপোলিয়নের পত্রবাহক। ডংলাস চিঠিটা নিজের কাছেই রেখে দেয়, কিন্তু অ্যাঞ্জেলা বুঝতে পারে যে তার গোপন তথ্য ফাঁস হয়ে গেছে এবং সে চিঠি সম্পর্কে তাকে সাবধান করে যে এই চিঠি নিজের কাছে রাখা মানে নিজের পায়ে কুড়ুল মারা। অর্থাৎ এই চিঠি যার কাছেই থাকবে তাকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হবে। এরপর অ্যাঞ্জেলা ডংলাসকে হুমকি দিয়ে এডমন্ডকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয়। ডংলাস এডমন্ডের বিষয়ে জাহাজের মালিক পিয়ের মোডেলের কাছে নালিশ করে যে এডমন্ড একজন মেয়েকে বাঁচানোর জন্য পুরো জাহাজটিকে বিপদে ফেলেছিল এবং সে যদি জাহাজে কাজ করে তবে সে আর কাজ করবে না। এই সময় একজন ন্যায়পরায়ণ ও সৎ মানুষ হিসেবে মোডেল এডমন্ডের সাহসিকতা ও সততার প্রশংসা স্বরূপ তাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে ডংলাসকে বিতাড়িত করেন। ডংলাসের জন্য এটা পরাজয়ের থেকে কিছু কম ছিল না। তার থেকে ছোট একজন কিভাবে ক্যাপ্টেন হতে পারে জাহাজের, তাও আবার যে তার কথা অস্বীকার করেছিল? তার মনে ক্রোধের স্রোত ভেসে যায়। এডমন্ড তার ক্যাপ্টেন হওয়ার সুসংবাদ দিতে ফিরে আসলো ফ্রান্সে, প্রেমিকা মার্সিডেস এবং তার পিতার কাছে। তার স্বপ্নের রাজ্য ছিল খুবই সাধারণ: মার্সিডেসকে বিয়ে করা, তার বাবার যত্ন নেওয়া এবং তার নতুন প্রাপ্ত সম্মানজনক পদে জীবন শুরু করা। তবে এডমন্ডের বাবা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মেয়ে ছিল মার্সিডেস, তাই তখনও অবধি কেউ তাদের সম্পর্কের কথা জানত না। এডমন্ড তার বিয়ের খবর এবং তাদের সম্পর্কের কথা প্রথম জানায় তার বন্ধু ও মার্সিডেসের ভাই ফার্নান্দকে। শুধু তাই নয়, তাকে বিয়ের বেস্ট ম্যান হওয়ারও প্রস্তাব দেয়। কিন্তু ফার্নান্দ দীর্ঘদিন ধরে গোপনে ভালোবাসত মার্সিডেসকে। এডমন্ডের সুখবর তার কাছে ছিল এক বিষপাত্র। একজন প্রেমিক যখন তার ভালোবাসার কাছে পরাজিত হয় তখন সে ধ্বংস হয়, নয়তো ধ্বংস করে। এডমন্ড আর মার্সিডেসের মধ্যে সবকিছুই ঠিকঠাক চলছিল, বিয়ের শুভদিনও আসন্ন। তবে বিপদ বলে কয়ে আসে না। বিয়ে সম্পন্ন হওয়ার ঠিক আগের মুহূর্তে উপস্থিত হয় এক অজানা বিপদ। এডমন্ডকে গ্রেপ্তার করা হলো। কিন্তু কেন? তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে নেপোলিয়নের গুপ্ত বার্তাবাহক, আর তার কাছ থেকে পাওয়া গেছে নেপোলিয়নের এক গোপন চিঠি, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা। এরপর এডমন্ডকে হাজির করা হয় মার্সেইয়ের ডেপুটি প্রসিকিউটর জেরার্ড ডি ভিলফোরের সামনে। সে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই এডমন্ড জানায় সে কিছুই জানে না। ভিলফোর প্রথমে তাকে নির্দোষ ভাবলেও যখন জানতে পারে যে এডমন্ড অ্যাঞ্জেলার পরিচয় জানে, তখনই তার মনে আশঙ্কা জাগে। অ্যাঞ্জেলা কেবল একটি নাম নয়, বরং এক ভয়ঙ্কর সত্যের বাহক, যার প্রকাশ ঘটলে ভিলফোরের ক্ষমতা এবং সামাজিক অবস্থান ধ্বংস হয়ে যেতে পারে। তাই সে এডমন্ডকে বাঁচানোর বদলে আরও বড় বিপদের মুখে ঠেলে দেয়। এদিকে অ্যাঞ্জেলা ছিল ভিলফোরের নিজস্ব বোন। ঘটনাক্রমে এডমন্ডের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের কথা সে জানতে পারে।
সে তার দাদা ভিলফোর্ডের কাছে এডমন্ডকে মুক্তির দাবি জানায়, কিন্তু ভিলফোর্ড এতে রাজি না হওয়ায় সে ভিলফোর্ড ও ডংলাসের স্ত্রী ভিক্টোরিয়ার সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। সেই মুহূর্তে ভিলফোর্ড ভয় এবং রাগে অ্যাঞ্জেলার গলা টিপে ধরে। ভিলফোর্ড সিদ্ধান্ত নেয় এডমন্ডকে চিরতরে সরিয়ে ফেলতে হবে, তাই সে ডংলাস এবং ফার্নান্দকে ডেকে পাঠায়। এডমন্ড তখনও বুঝতে পারেনি তার বিপক্ষে একটা ভয়ানক চক্রান্ত ইতিমধ্যেই গড়ে উঠেছে। ডংলাস এবং ফার্নান্দ, যারা তার সাফল্যে ঈর্ষান্বিত, তারা ভিলফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র সম্পন্ন করল। ভিলফোর্ড নিজের ক্ষমতার সুরক্ষায়, ডংলাস নিজের ব্যবসায়িক স্বার্থে, আর ফার্নান্দ সে তো বরাবরই এডমন্ডের সুখ কেড়ে নিতে চেয়েছিল। এডমন্ডকে পাঠানো হলো সাতদ্বীপের অন্ধকার কারাগারে। এটি যেন কারাগার নয়, বরং নরকবাস, যেখানে সূর্যের এক ফোঁটা আলো তো দূরের কথা, খাবারও পাঠানো হতো বালতি দিয়ে। প্রথম দিকে সে ভেবেছিল সত্য প্রকাশ পাবে এবং সে মুক্তি লাভ করবে, কিন্তু বছর পেরোতে থাকলো আর সঙ্গে হারিয়ে যায় বিশ্বাস। 4টি বছর কেটে গেল, অন্ধকার হয়ে উঠল নতুন সঙ্গী। এই দুঃস্বপ্নের মাঝেই একদিন সে দেওয়ালের পাশ থেকে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে কারারক্ষীরা চলে আসা সেটি আবছা হয়ে পড়ে। তবে সে যেন একটা আশার আলো দেখতে পেয়েছিল। অতঃপর সে সিদ্ধান্ত নেয় যে তাকে দেখতে হবে ওই পাশে কে আছে, এবং সে পাথরগুলো সরিয়ে একটা ছোট্ট সুড়ঙ্গ খুঁড়ে তার সাথে দেখা হয় আবে ফারিয়ার সঙ্গে। সে কেবলমাত্র বন্দী নয়, বরং জীবন্ত জ্ঞানের ভাণ্ডার। তারা দুজন মিলে ঠিক করে তাদের এই নরক থেকে বেরোতে হবে, এবং তার একটাই উপায় পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করা। তবে এটা সময় সাপেক্ষ। একতার সাহায্যেও তাদের হয়তো প্রায় 8 থেকে 9 বছর সময় লাগবে। তাই পরবর্তী 8 বছর ফারিয়া তাকে ভাষা, দর্শন, রাজনীতি, সংস্কৃতি এই সম্পর্কে শিক্ষা প্রদান করল। শুধু তাই নয়, একদিন সে এডমন্ডকে জানায় মন্টে ক্রিস্টো দ্বীপে লুকিয়ে থাকা এক গুপ্তধনের কথা। তারা দুজন মিলে সুড়ঙ্গ খুঁড়ে সেখান থেকে বেরোনোর পরিকল্পনা করল, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সুড়ঙ্গ খোঁড়ার সময় এক দুর্ঘটনায় ফারিয়া ভীষণ রকম আহত হয়। মৃত্যুর আগে ফারিয়া বলে ভগবান এডমন্ডকে হয়তো এই কারণেই তার জীবনে পাঠিয়েছিল, যাতে কোনো এক হারিয়ে যাওয়া মানুষকে সঠিক পথ দেখিয়ে ফারিয়া নিজের পাপ কমাতে পারে। এরপর ফারিয়া মারা যায়। কারারক্ষীরা সেটা জানার পর যখন ফারিয়ার মৃতদেহকে বস্তায় মুড়ে সমুদ্রে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন এডমন্ডের মাথায় এক ভয়ানক বুদ্ধির উদয় হলো। সে ফারিয়ার মৃতদেহকে নিজের কক্ষে রেখে নিজে ওই বস্তার মধ্যে ঢুকে গেল এবং তাকে কারারক্ষীরা ফারিয়া ভেবে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। আবারও নতুন আলো, এক নতুন জীবন এবং এক নতুন আশার স্বাদ পেল এডমন্ড দান্তেস। গভীর সমুদ্রের স্রোতকে কাজে লাগিয়ে সে সাঁতরে দূরে চলে গেল। পিছনে রয়ে যায় সাতদ্বীপের দেওয়াল ও জীবন্ত নরকবাসের স্মৃতি। দীর্ঘ বছর পর সে মার্সেইতে ফিরে এলো। তার হৃদয়ে একটাই আশা, তার বাবা লুই ও মার্সিডিসকে আবার দেখার। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। তার বাবা ছেলের মৃত্যুর মিথ্যে সংবাদে বিশ্বাস করে ছেলের শোকে মারা গেছেন, আর মার্সিডিস এখন ফার্নান্দের স্ত্রী। তারা প্যারিসে বসবাস করছে তাদের ছেলে এলবার্টের সঙ্গে। এডমন্ডের ভিতরের ব্যথা আর ক্ষোভ যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। যে বিশ্ব একদিন তার নিজের ছিল, আজ সেখানে সে কেবল একজন পরিচয়বিহীন আগন্তুক। এডমন্ড সিদ্ধান্ত নিল সে মন্টে ক্রিস্টো দ্বীপে যাবে, যেখানে আবে ফারিয়া গুপ্তধনের কথা বলেছিল। এডমন্ড ফারিয়ার কথা অনুযায়ী সেখানে পৌঁছে গুপ্তধন আবিষ্কার করে 1 বছর পর সমাজে ফিরে এলো। কিন্তু এই সম্পদ শুধুই স্বর্ণমুদ্রার গাঁটরি ছিল না, এটি ছিল তার ক্ষমতার একটি অস্ত্র, যার সাহায্যে সে তার জীবন ধ্বংস করা মানুষদের মুখোশ টেনে খুলতে পারবে, কারণ ধনীদের সম্মান সর্বদা বেশি। তবে সে এইবার এডমন্ড দান্তেস হিসেবে নয়, বরং মন্টে ক্রিস্টোর কাউন্ট হিসেবে ফিরল, এক রহস্যময় অভিজাত ব্যক্তি যিনি সম্পদশালী, প্রতিভাবান এবং সমাজের উচ্চ পর্যায়ের মানুষদের মধ্যেও প্রভাব বিস্তার করতে সক্ষম। কাউন্ট পরিচয় ফিরে এসে এডমন্ড প্রথমে ছদ্মবেশে দেখা করল তার পুরনো বন্ধু স্টিফেনের সঙ্গে। স্টিফেনের কাছ থেকেই সে জানতে পারল কিছু অপ্রিয় সত্য। সে জানালো ডংলাস ও ফার্নান্দ কেবল তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেনি, বরং এডমন্ডের পর মোরেল আবার ডংলাসকে জাহাজের ক্যাপ্টেন বানায়। তবে সে জাহাজের মালিক মোরেলকেও ফাঁসিয়ে দিয়েছিল। এছাড়াও ভিলফোর্ড ও ডংলাস তার বোন অ্যাঞ্জেলাকে দাসত্বে বিক্রি করেছিল, এবং ডংলাস এখন প্রভাবশালী ব্যাংকার, আর ফার্নান্দ সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এডমন্ড এবার এতটুকু সময় নষ্ট না করে অ্যাঞ্জেলা ও তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচারের জন্য অ্যাঞ্জেলার খোঁজে গেল। অ্যাঞ্জেলা এখন প্রায় মৃত্যুশয্যায়। সে জানালো দাদার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করতে একদিন তার বাড়িতে যায় এক ব্যবসায়ীর সাথে।
কিন্তু সেখানে গিয়ে দেখে ভিলফোর এবং ভিক্টোরিয়ার এক অবৈধ পুত্র সন্তান হয়েছিল এবং সে তার অবৈধ পুত্রকে জীবন্ত কবর দিতে চেয়েছিল সমাজে নিজের সম্মান রক্ষা করার জন্য। কিন্তু অ্যাঞ্জেলা সেই শিশুকে বাঁচিয়ে একটা অনাথ আশ্রমে রেখে দেয় এবং তার নাম দেয় আন্দ্রে। তবে এই পাপের বিচার এখনো হয়নি, কারণ এই শিশু হতে পারে তার ন্যায় বিচারের অন্যতম হাতিয়ার। তাই অ্যাঞ্জেলা তাকে অনাথ আশ্রমের খোঁজ দিল। এডমন্ড আন্দ্রের খোঁজে বেরিয়ে পড়ল এবং তাকে খুঁজে বের করে নিজের ছত্রছায়ায় নিল। তার নতুন নাম হলো প্রিন্স আন্দ্রেয়া ক্যাভালকান্তি। সে কাউন্টের ছাত্র পরিচয়ে বসবাস করতে লাগলো। সে আন্দ্রেয়ার সাথে হাইদিকেও তাদের পরিকল্পনায় নিল, যার পিতার সাথে ফার্নান্দ বিশ্বাসঘাতকতা করায় প্রাণ হারাতে হয়েছিল। এডমন্ড জানতো তার শত্রুদের ধ্বংস করতে হলে তাদের মনে পতনের বীজ বপন করতে হবে। শক্তি দিয়ে প্রতিপক্ষকে হারানো যায়, কিন্তু ধ্বংস করতে হলে প্রয়োজন কৌশল। তাই পরিকল্পনা মতো প্রথমেই সে ফার্নান্দের আস্থা অর্জনের জন্য এক মিথ্যা ঘটনা সাজালো এবং অ্যালবার্টকে সাজানো এক বিপদের মুখে ফেলে সে এমনভাবে তাকে উদ্ধার করলো যেন এটি নিছক এক আকস্মিক ঘটনা, এবং সে ইচ্ছে করে তার বন্দুকটা ফেলে দিয়ে গেল যা দেখে ফার্নান্দ তার পরিচয় জানতে পারে। এডমন্ড যেমন ভেবেছিল তেমনটাই হলো। ফার্নান্দ এবং অ্যালবার্ট পরের দিন তার বাড়ি গিয়ে তার প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়ে তাকে ডংলাস এবং ভিলফোরের সাথে শিকারে যেতে আমন্ত্রণ জানালো। এডমন্ড তো এই সুযোগের অপেক্ষাই করছিল। সে জানতো শত্রুর হৃদয়ে স্থান করতে গেলে তাদের বিশ্বাস অর্জন করতে হয়, আর এডমন্ডের চেয়ে ভালো এটা হয়তো কেউ জানতো না। কিন্তু শত্রুর সঙ্গে সম্পর্ক তৈরি করাই যথেষ্ট নয়, তাদের এমন এক চক্রে বাঁধতে হয় যেখান থেকে তারা বেরোতে পারবে না। সে আন্দ্রেয়াকে উৎসাহ দিল ডংলাসের কন্যা ইউজেনির প্রতি আকৃষ্ট হতে এবং হাইদিকে পাঠালো অ্যালবার্টের মন জয় করতে, যাতে ফার্নান্দের পরিবার তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। এদিকে এডমন্ড ও মার্সিডেজ পুনরায় মুখোমুখি হয়। যদিও এডমন্ড ছদ্মবেশে ছিল, তবু মার্সিডেজ তার চোখের ভাষা দেখে বুঝতে পারল এটাই সেই এডমন্ড দান্তেস যাকে সে একসময় ভালোবেসেছিল। সন্দেহের ছায়া তার মনে স্পষ্ট হয়ে উঠল, কিন্তু সে চুপ থাকে এবং সেখান থেকে চলে যায়, কারণ কিছু সত্য নিজেই প্রকাশ পায়, শব্দের অপেক্ষা করতে হয় না। এরপর এডমন্ড সে চিঠি খুঁজে পায় যা তার জীবন থেকে প্রেমিকা এবং বাবাকে কেড়ে নিয়েছিল, এবং সে বুঝতে পারে এই চিঠির লেখক আর অন্য কেউ নয়, স্বয়ং ফার্নান্দ। বেশ কিছুদিন কেটে গেছে। এডমন্ড ওরফে কাউন্ট এইবার তাদের শত্রুদের পরিবারের সবাইকে এক রাজকীয় ডিনারের জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানায়। পুরোটাই তার পরিকল্পনার অংশ ছিল। তার উদ্দেশ্য ভিলফোরের পুরনো সত্যিকে মাটি খুঁড়ে বের করা। ডংলাস কাউন্টকে শহরের মধ্যে বাড়ি না কিনে একটা নিরিবিলি জায়গায় বাড়ি কেনার কারণ জানতে চাইলে সে জানায় অনেকেই তাকে এই বাড়ি কিনতে বারণ করেছিল, কারণ এটা নাকি ভূতের বাড়ি। এরপর ডিনারের মাঝে এসে এক গল্প বলা শুরু করলো এবং অতিরঞ্জিত করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে শুরু করে যে কিভাবে এক নিষ্ঠুর পিতা তার অবৈধ সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু মৃতরা সব সময় কবরের নিচে ঘুমিয়ে থাকে না, কিছু পাপ অতীতের ছায়া হয়ে ফিরে আসে। এই গল্প শুনে ভিলফোরের মুখ বিবর্ণ হয়ে ভিক্টোরিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। কাউন্ট এইবার সবার সামনে আনে একটা খালি বক্স যেখানে সে শিশুর দেহ থাকার কথা ছিল। ভিক্টোরিয়া হতবাক হয়ে ভিলফোরের দিকে তাকালো, কারণ সে জানতো তাদের সন্তান মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছিল। তাহলে এখন সে কোথায়? ভিলফোরের চোখের ভাষা স্পষ্ট করে দেয় যে সে বুঝতে পারছে কাউন্ট কার উদ্দেশ্যে এই গল্প বলছে। এডমন্ডও বুঝতে পারে শত্রুর হৃদয়ে সন্দেহের বিষ ঢুকে গেছে। ভিলফোর এইবার কাউন্টের বিষয়ে খোঁজ করতে শুরু করলো, আর এডমন্ড জানতো তাকে বিভ্রান্ত করতে হলে আরও এক স্তরের ছদ্মবেশ নিতে হবে। সে হ্যালিফ্যাক্স নামের এক নতুন চরিত্রকে নিয়ে আসে যে ছিল কাউন্টের শত্রু এবং একজন সংবাদপত্রের মালিক। ভিলফোর তার সাথে দেখা করতে গেলেও সে কাউন্ট সম্পর্কে খুব একটা সন্দেহজনক তথ্য খুঁজে পায় না, এবং এর পুরো ক্রেডিট যায় হ্যালিফ্যাক্স ওরফে এডমন্ডের অসাধারণ অভিনয়। এরপর তারা আবার ডংলাসের মেয়ের জন্মদিনে দেখা করে, তবে সেখানে খবর পায় যে ডংলাসের নৌবহর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এতে ডংলাসের শেয়ারের দাম কমতে থাকায় সে বিধ্বস্ত হতে লাগলো। তবে ফার্নান্দ তার সামরিক সংযোগ ব্যবহার করে জানলো যে খবরটা সম্পূর্ণ ভুয়ো। সে ডংলাসকে জানালো এই মিথ্যা খবরের পিছনে রয়েছে সেই হ্যালিফ্যাক্স। ডংলাস পরিকল্পনা করে সে তার সব শেয়ার নিজেই কিনে আবার বিক্রি করে দেবে, তবে এর জন্য প্রয়োজন টাকা। তাই সে ক্ষতি পুষিয়ে নিতে কাউন্টের কাছ থেকে টাকা ধার নিল নিজ সম্পত্তি বন্ধক রেখে, এবং তাকে জানালো সে হ্যালিফ্যাক্সের বিরুদ্ধে মামলা রুজু করবে। তবে তখনও সে বুঝতে পারেনি তার পতনের ভিত সে নিজের হাতে সাজিয়ে তুলে দিয়েছে এডমন্ডের কাছে। এইবার আদালতে শুরু হলো বিচার। স্বাভাবিকভাবেই হ্যালিফ্যাক্স আদালতে উপস্থিত হলো না।
কিন্তু সেই মুহূর্তে আন্দ্রেয়া তার প্রতিনিধি হিসেবে সামনে এলো এবং সে জানালো যে কোনো খবরই মিথ্যে নয়, ডংলেসের নৌবহর সত্যিই নিখোঁজ। এরপর যা হলো তার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। সে নিজের পরিচয় সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সে ভিলফোর্ড এবং ভিক্টোরিয়ার অবৈধ সন্তান। এই ঘটনায় আদালত স্তব্ধ হয়ে যায়। জনতার মাঝে গুঞ্জন উঠল। ভিলফোর্ডের মুখ কালো হয়ে তার গোপন কেলেঙ্কারি প্রকাশ্যে চলে আসে। প্রথমে বিশ্বাস করতে কঠিন মনে হলেও সে অপমানিত হয়ে আদালত ছেড়ে বেরিয়ে গেল। ডংলাসের নৌবহর নিখোঁজের খবর সত্যি হওয়ায় সে যেহেতু কাউন্টকে টাকা পরিশোধ করতে পারবে না, তাই কাউন্ট তার সম্পত্তি বাজেয়াপ্ত করল। অতএব অভিজাত ডংলাস এখন পথের ভিখারি। কিন্তু এইখানে শেষ নয়। এডমন্ড নিজেকে হাইদি এবং আন্দ্রেয়াকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যেসব পরিকল্পনা এতদিন করেছিল তা যেন সেই সূক্ষ্ম সীমারেখা অতিক্রম করে প্রতিশোধে পরিণত হলো। পুলিশ ভিলফোর্ডকে নিয়ে যাওয়ার সময় আন্দ্রেয়া তাকে হত্যা করে। অ্যাঞ্জেলার হয়ে সে যেন তার প্রতিশোধ পূরণ করল, কিন্তু সে নিজেও বেশি দূর পালাতে পারল না। পুলিশের গুলিতে প্রাণ হারায়। হাইদি এই মৃত্যুর সাক্ষী থেকে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সমস্ত দায় সে চাপালো কাউন্টের উপর। হাইদি অবশেষে বুঝতে পারল এডমন্ডের ছায়ায় থেকে সে আর নিজেকে মুক্ত করতে পারবে না। প্রতিশোধের খেলায় সে একটা চরিত্র মাত্র, কিন্তু সে চায়নি এই রক্তাক্ত পথের আরেকটা বলি হতে। তাই সিদ্ধান্ত নেয় সে আর অ্যালবার্টকে ঠকাবে না। তাই সে অ্যালবার্টকে চিঠি লিখে জানায় যে অ্যালবার্টকে তাকে ভুলে যেতে হবে, কারণ তাদের ভালোবাসা অসম্ভব। কিন্তু প্রেম কি কখনো যুক্তির কথা শোনে? অ্যালবার্ট তাকে কোনো পরিস্থিতিতেই হারাতে রাজি ছিল না। তাই সে হাইদির সাথে দেখা করতে এলো এবং হাইদিও বুঝতে পারে যে সে অ্যালবার্টকে ভালোবাসে। তাই তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। কিন্তু এডমন্ড তাদের পথ রুদ্ধ করল। সে হাইদিকে বাধ্য করল সত্য উন্মোচন করতে। অ্যালবার্টের পিতা ফার্নান্দ সেই বিশ্বাসঘাতক যার কারণে হাইদির পিতা প্রাণ হারিয়েছিল। তাই সে চেয়েছিল ফার্নান্দের উপর প্রতিশোধ নিতে। অ্যালবার্টের সামনে সমস্ত ধোঁয়াশা কেটে গেলে সে বুঝতে পারল এডমন্ড যে প্রতিশোধ নিচ্ছে তার মূল শিকার তিনিও। ক্ষোভে যন্ত্রণায় বিদ্ধ হয়ে সে এডমন্ডকে ডুয়েলের জন্য আহ্বান জানালো। এডমন্ড জানতো এই মুহূর্তটি তার প্রতিশোধের পরিণতি হতে পারে। একদিন তার বাবা পুত্র শোকে যেইভাবে প্রাণ হারিয়েছিল, সে চাইলে আজ অ্যালবার্টের রক্তে সে সমাপ্তি রচনা করতে পারত। কিন্তু ঠিক তখনই মার্সিডেস এগিয়ে এলো। সে মার্সিডেসকে ফার্নান্দের ষড়যন্ত্রের ব্যাপারে জানালে মার্সিডেস জানায় যে এডমন্ডের লড়াই ফার্নান্দের সাথে, অ্যালবার্টের সাথে নয়। তাই ওর কোনো অধিকার নেই একজন মায়ের কোল খালি করার। অবশেষে এডমন্ড তাকে কথা দেয় এবং সে ইচ্ছা করে নিশানা ভ্রষ্ট করে। গুলি বাতাসে মিলিয়ে যায় আর অ্যালবার্ট রয়ে গেল জীবিত। এই প্রতিশোধের আবর্ত থেকে তাকে মুক্তি দিল। তারপর সে নিজের প্রাসাদে ফিরে এলো। তবে হাইদি তাকে দেখে খুশি হওয়ার বদলে ভাবল অ্যালবার্ট হয়তো আর এই দুনিয়ায় নেই। কিন্তু এডমন্ড অ্যালবার্টকে ঘোড়ার গাড়ি থেকে নামতে বলল এবং প্রতিশোধের দাবানল থেকে অবশেষে তাদের প্রেমকে মুক্তি দিয়ে পালানোর পথ খুলে দিল। কারণ প্রতিশোধ নয়, ভালোবাসায় সব সম্পর্কের প্রকৃত মুক্তি। তবে শেষ পরিণতি এখনও লেখা হয়নি। যখন মার্সিডেস সত্য জানতে পারল যে ফার্নান্দ তার সমস্ত সুখের বিনিময়ে বিশ্বাসঘাতকতা করেছিল, সে আর এক মুহূর্ত তার পাশে থাকতে পারল না। সে তাকে ছেড়ে চলে যায়। ফার্নান্দ জানতো এডমন্ড তার ধ্বংসের কারণ, তাই সে শেষবারের মতো তার মুখোমুখি দাঁড়ালো হত্যা করার সংকল্প নিয়ে। কিন্তু প্রতিশোধ শুধু ধ্বংস নয়, এটি একটি খেলা যেখানে শেষ হাসি যার সেই প্রকৃত বিজয়ী। তরবারির সংঘর্ষে এডমন্ড অবশেষে ফার্নান্দকে পরাস্ত করল। সে চাইলে তাকে হত্যা করতে পারত, কিন্তু মৃত্যু কখনো প্রকৃত শাস্তি নয়। সে ফার্নান্দকে বেঁচে থাকতে দিল, একাকিত্ব ও অপমানের সঙ্গে, যেন প্রতিটা দিন সে তার বিশ্বাসঘাতকতার মূল্য চোকায়। এডমন্ড জানতো তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার আত্মা কি মুক্ত? শহর ছাড়ার আগে সে মার্সিডেসের জন্য একটা চিঠি রেখে গেল, যেখানে লেখা ছিল সে তাকে চিরকাল ভালোবাসবে, এমনকি মৃত্যুর পরেও। কিন্তু তারা একসঙ্গে কখনো হতে পারবে না। তবে সে এখন উপলব্ধি করেছে জীবনের সব জ্ঞানের সারমর্ম দুইটি শব্দের মধ্যে লুকিয়ে আছে: অপেক্ষা করো এবং আশা রাখো। তারপর সে হাইদি ও অ্যালবার্টকে নিয়ে এক শান্তির খোঁজে পাড়ি দেয়। প্রতিশোধের আগুন মানুষকে পুড়িয়ে দেয়, সম্পর্কের বিনাশ ঘটায়, আত্মাকে ক্ষতবিক্ষত করে। কিন্তু যারা ক্ষমতার দম্ভে, স্বার্থপরতার মোহে নির্দোষ মানুষের জীবন ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করে না, তারা কি এমন পরিণতির যোগ্য নয়? এডমন্ড চেয়েছিল ন্যায় বিচার, কিন্তু প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা কি তাকে সেই সীমারেখা অতিক্রম করতে বাধ্য করেনি? ন্যায় বিচার আর প্রতিশোধের মাঝে যে সূক্ষ্ম বিভাজন, সেটা কি সত্যি কখনো স্পষ্ট হয়, নাকি দুটোর মাঝে পার্থক্য শুধুই দৃষ্টিভঙ্গির? তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও।